বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে যা অঞ্চলে একটা যুদ্ধ হচ্ছে, দখলদার দেশ এবং যে রয়েছে আমাদের দখলদার দেশের সঙ্গে ওই যে যা ভূখণ্ডে একটা যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধটাতে কিন্তু ক্রমাগত আমাদের যে মুক্তিকামী বাহিনী আছে, ওই যে মাস এবং অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এই যুদ্ধে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। এবং এর আগে যে যুদ্ধগুলো হতো সেটাতে দেখা যেত যে দখলদারদেরকে আমেরিকা হেল্প করতো, কিন্তু মুসলমানদেরকে হেল্প করার মতো কেউ ছিল না। কিন্তু বর্তমানে যে অবস্থাটা হয়েছে, যে মুসলমানদেরকে হেল্প করার জন্য একটা পক্ষ দাঁড়িয়ে গেছে, আর এই পক্ষটা হচ্ছে রাশিয়া এবং চীন, ইরান। এই তিনটা দেশের একটা অ্যালায়েন্স হয়েছে। এর পিছনে আরো রয়েছে তুরস্ক, কাতারের মতো দেশগুলো। তারা মোটামুটি যে মুসলিম যে আমাদের সংগঠনগুলো আছে তাদেরকে সাহায্য করছে, যার ফলে কিন্তু একতরফা যে যুদ্ধটা এর আগে আমরা দেখেছি গত 70 বছর থেকে, সেই অবস্থার পরিবর্তন হয়েছে এবং দখলদাররা কিন্তু এখন আর আগের মতো সুবিধা করতে পারছে না। সেক্ষেত্রে আমাদের মুক্তিকামী সংগঠন যে রয়েছে, ওই যে মাস এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু ভালো অবস্থানে রয়েছে এবং তারা বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা শুরু করেছে আমাদের মুক্তিকামী বাহিনী এবং সেগুলোর ফলাফল আসতে শুরু করছে। ফলে দেখা যাচ্ছে যে বহু দখলদার সেনা হতাহত হচ্ছে এবং নিহতের সংখ্যা বেশি হচ্ছে, তাদের লাশের সংখ্যা ভারী হচ্ছে। এরই মধ্যে দখলদার বাহিনী কিন্তু তাদের যে দেশের উত্তরাঞ্চল রয়েছে, সেবা ফার্ম এরিয়া, কিরিয়াত সুমনা, এরপরে রয়েছে যে কাফার শোভা হিলস এরিয়া ইত্যাদি এরিয়াগুলোতে কিন্তু তারা দখলদারদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। লেবাননের হিজবুল্লাহ এবং হিজবুল্লাহকে প্রতিরোধ করার জন্য এখন কিন্তু তারা কাফার শোভা হিল এবং যে রুইসাত আলাম সাইট এবং যে রয়েছে যে লেবাননের যে অধিকৃত অঞ্চল, সেটার নাম হচ্ছে সেবা ফার্মস, এই এরিয়াগুলোতে কিন্তু এখন তারা সেনাবাহিনী জড়ো করছে। এবং আপনারা জানেন যে হিজবুল্লাহ কিন্তু তাদের টানেল ব্যবস্থা উন্নত করেছে এবং যুদ্ধ কিন্তু সমানে সমান হবে এবং একটা বড় যুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এর আগেও আপনারা জানেন যে জাতিসংঘের যে প্রধান রয়েছে তিনি সতর্ক করেছেন যে এই আরেকটা যুদ্ধ শুরু হলে কিন্তু এই যুদ্ধের চাপ পৃথিবী নিতে পারবে না বলে তিনি মতামত দিয়েছেন। তো দেখা যাক, লেবানন সীমান্তে দুই পক্ষেরই ব্যাপক সেনা সমাবেশ হয়েছে এবং দুই পক্ষ হামলা চালাচ্ছে এবং হিজবুল্লাহ বলেছে তারা অলরেডি ফ্রন্ট লাইনে 1 লক্ষ সেনাকে প্রস্তুত রেখেছে। এরপরে দ্বিতীয় যে স্তর রয়েছে সেই স্তরে আরো 2 থেকে 3 লক্ষ সেনা রয়েছে এবং তৃতীয় যে স্তর রয়েছে সেই তৃতীয় স্তরে কিন্তু আরো 5 থেকে 7 লক্ষ সেনা রয়েছে। তো টোটাল 10 লক্ষ সেনার মতো তারা সমাবেশ করেছে এবং এদিকে দখলদাররা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা আমেরিকা ভ্রমণে যাচ্ছে। ভাইয়া, লেবাননের অবস্থা কি বেশি একটা ভালো না? আমি ছিলাম। হ্যাঁ শিরিন আক্তার, ধন্যবাদ। লেবাননের অবস্থা তেমন একটা ভালো না। আপনি তো লেবাননে ছিলেন, তো আপনি লেবাননের অবস্থা জানেন যে লেবাননের যে অংশটা হিজবুল্লাহ নিয়ন্ত্রণ করে সেই অংশে কিন্তু দখলদার বাহিনী, আপনি জানেন দখলদার বলতে আমি কাকে বোঝাচ্ছি, সেই দখলদার বাহিনী মুহুর্মুহু হামলা চালিয়েছে। গত রাতে সারা রাতে হামলা চালিয়েছে এবং বিভিন্ন এলাকায় তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং তার প্রতিক্রিয়ায় কিন্তু হিজবুল্লাহ রুইসাত আলাম সাইড, কফর শোভা হিল এবং যে সেবা ফার্ম এরিয়া আছে সেইখানেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং দখলদারদের যে হেডকোয়ার্টার ছিল সেনাবাহিনী সেটাতে হামলা চালিয়ে সেটাকে উড়িয়ে দিয়েছে। এই একটা অবস্থা বিরাজ করছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে। সেখান থেকে কিন্তু লেবানন থেকে ইউরোপীয় দেশগুলো এবং আমেরিকা তাদের যে নাগরিকরা রয়েছে লেবাননে সেখান থেকে তাদেরকে সরে যেতে বলেছে। অর্থাৎ একটা যুদ্ধ যে শুরু হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এসকে মিলন বিদ্যুৎ। ধন্যবাদ এসকে মিলন বিদ্যুৎকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো শিরিন আক্তার আপার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছিলাম যে সেখানে কিন্তু ব্যাপক যুদ্ধ সংঘটিত হচ্ছে এবং সেখানে ভয়াবহ অবস্থা আছে এবং যে ওখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে, এসকে মিলন ইসলাম বিদ্যুৎ লিখেছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন মোহাম্মদ করিম। ধন্যবাদ মোহাম্মদ করিম ভাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো এই যে অঞ্চলটার কথা আমি বলছি, যে দখলদারদের দেশের উত্তর অঞ্চল এবং লেবাননের দক্ষিণ অঞ্চল, এই দুই অঞ্চলে কিন্তু ব্যাপক সংঘর্ষ চলছে এবং বলা হচ্ছে যে একটা সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে। এরই মধ্যে আমেরিকা তাদের যে দখলদার দেশটি রয়েছে তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছে যে এই যুদ্ধে তাদের যে অস্ত্রশস্ত্র, অর্থাৎ হিজবুল্লাহর যে অস্ত্রশস্ত্র সেটা সম্পর্কে আসলে সিআইএ থেকে শুরু করে, মোসাদ থেকে শুরু করে, MI5, MIT বা 5th আই, এই ধরনের যে আন্তর্জাতিক যে গোয়েন্দা সংস্থাগুলো আছে কারো কাছেই কোনো কিন্তু
সঠিক তথ্য নেই যে কতটুকু অস্ত্র তাদের হাতে রয়েছে, কিন্তু এই যুদ্ধে না জড়ানোর জন্য বারবার কিন্তু আমেরিকা দখলদারদেরকে বলছে, কিন্তু দখলদার কোনো কথা শুনছে না, তারা যুদ্ধে জড়াচ্ছে। তো এইভাবেই কিন্তু অতীতেও তাদের যে জাতিটা রয়েছে, অর্থাৎ যে জাতির কথা আমি বলছি আপনারা জানেন, সেই জাতিটা ধ্বংস হয়েছিল বারবার, এবং এবারও কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে আসছে। আপনারা দেখছেন যে ইউরোপীয় বিভিন্ন দেশগুলো পরপর ফিলিস্তিনকে স্বাধীনতা দিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। তো আর দখলদার দেশটির যে প্রধানমন্ত্রী আছে তিনি কিন্তু এই যে হামলাগুলো চালাচ্ছেন, এই হামলার প্রতিক্রিয়াতে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পাশ থেকে সরে যাচ্ছে। এদিকে একটু ইয়েমেনের কথা বলে নেই। ইয়েমেন ইতিহাসে প্রথমবারের মতো তাদের দেশ থেকে 2400 কিলোমিটার দূর, বা অনেকে বলে 3500 কিলোমিটার দূর, রাপ্তি খন্দকার অর্থাৎ রিয়াসাত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ধন্যবাদ রিয়াসাত আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমার সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে নিয়মিত দর্শক রিয়াসাত, সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তো তার জন্য স্পেশাল থ্যাঙ্কস রিয়াসাত, ধন্যবাদ। ইয়েমেনের যে অঞ্চলটা রয়েছে, ইয়েমেন আপনারা জানেন ইয়েমেনের দুটি অংশ, একটি হুতি আনসারুল্লাহ বাহিনী নিয়ন্ত্রণ করে, তারা হলো ইরানপন্থী, আর একটি অঞ্চল আছে সেটিকে নিয়ন্ত্রণ করে সৌদি আরব, সৌদি সরকারপন্থী হাদিপন্থী, ওই কাছাকাছি দুটি নাম, একটি হুতি একটি হাদি। তো হাদিদেরকে নিয়ন্ত্রণ করে হলো সুন্নি গ্রুপ, অর্থাৎ আমাদের যে সৌদি আরব রয়েছে তারা নিয়ন্ত্রণ করে, আর হুতিদেরকে নিয়ন্ত্রণ করে হুতি আনসারুল্লাহ বাহিনী যে রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে ইরান। তো ইরানের যে বাহিনীটা রয়েছে হুতি আনসারুল্লাহ বাহিনী, তারা তাদের যে প্রধান বন্দর আছে হুদাইদা সমুদ্র বন্দর এবং এর পাশের অঞ্চল এবং রাজধানী সানা, এটা নিয়ন্ত্রণ করে হলো হুতি আনসারুল্লাহ বাহিনীরা, এবং তারা কিন্তু ইরান এবং পৃথিবীর বিভিন্ন দেশের সহায়তায় হাইপারসনিক মিসাইল তৈরি করেছে। আপনারা জানেন যে হাইপারসনিক মিসাইলটা শব্দের চেয়ে বেশি জোরে ছুটতে পারে, অর্থাৎ শব্দের 5 গুণ গতিতে সেটা ছুটতে পারে এবং বিভিন্ন জায়গায় আঘাত করতে পারে। রিয়াসাত লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিয়াসাত, আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তো এই হাইপারসনিক মিসাইলটা কিন্তু অলরেডি দখলদার দেশটিতে আঘাত এনেছে, এবং দখলদারদের এই জন্য কিন্তু রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, এবং অন্যান্য যে 27টি ইউরোপীয় দেশ লোহিত সাগরে যাচ্ছিল হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তারা কিন্তু মোটামুটি ভয়ে আছে, এবং তারা এই হামলাটা থেকে দূরে থাকার চেষ্টা করছে, এবং হয়তোবা এই হামলা চালাবে না বলে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, আমি একটু চলে যাচ্ছি তুরস্কের দিকে। তুরস্ক এই যে অবস্থা দেখা যাচ্ছে যে লেবাননে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, দখলদার দেশটি লেবাননে রাফা সীমান্তে যুদ্ধ করার পরে তারা চলে যাচ্ছে লেবাননের দিকে, এবং লেবাননের যুদ্ধ শেষে হয়তোবা তারা সিরিয়াতে আক্রমণ করবে। তো সিরিয়াতে আক্রমণ করলে আপনারা জানেন যে সিরিয়ার পাশের দেশ কিন্তু হচ্ছে মিশরে আক্রমণ করে, মিশরের পাশের দেশ হচ্ছে সিরিয়া, সিরিয়ার পরে কিন্তু তুরস্ক। তো যখন মিশরে যদি কোনোভাবেই এই দখলদার বাহিনী হামলা চালিয়ে দেয়, তো তুরস্ক তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে অনেকটা চাপের মুখে পড়বে। এ কারণে কিন্তু তুরস্ক অলরেডি সিরিয়ায় এবং ইরাকে তাদের সৈন্য পাঠিয়েছে, এবং তুরস্ক বলেছে তারা যে সাইপ্রাস রয়েছে, সাইপ্রাসের দুটি অংশ, একটা আপনারা জানেন যে সাইপ্রাস নামে পরিচিত, সেটাকে দখলদাররা নিয়ন্ত্রণ করে, আরেকটি হচ্ছে টার্কি সাইপ্রাস, অর্থাৎ টার্কি সাইপ্রাসে কিন্তু তুরস্ক নিয়ন্ত্রণ করে। তো টার্কি সাইপ্রাসে তো তুরস্কের সেনা রয়েছেই। ভাইয়া আমি একটু পরে আবার জয়েন্ট হব, একটু চলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আবার তো আপনি আবার জয়েন করবেন, ধন্যবাদ। হয়তো দুপুরে লাঞ্চের বিষয় আছে এবং অন্য বিষয়গুলো আছে, সে কারণে হয়তো আপনার একটু লেট হতে পারে। তো ঠিক আছে, ইটস ওকে, আমি আলোচনা চালিয়ে যাচ্ছি, আপনি পরেও আবার আমাদের আলোচনাটা শুনে নিতে পারবেন। তো দখলদাররা যে অঞ্চলটা নিয়ন্ত্রণ করে সেই সাইপ্রাসে কিন্তু এখন সেনা পাঠানোর কথা ভাবছে তুরস্ক। এটাকে আমরা গ্রিস, যদি আমরা বলি যে গ্রিস সাইপ্রাস, গ্রিসের নাম দেওয়া হয়, কিন্তু নিয়ন্ত্রণ করে মূলত দখলদাররাই। তো গ্রিস সাইপ্রাসে নিয়ে অনেকদিন থেকেই গ্রিসের সাথে তুরস্কের একটা মনোমালিন্য চলছে, দখলদারদের সঙ্গে একটা মনোমালিন্য চলছে। এরই মধ্যে তুরস্ক ঘোষণা দিল যে তারা কিন্তু গ্রিস সাইপ্রাসেও সৈন্য পাঠাবে, এবং যদি কোনোভাবে লেবানন আক্রান্ত হয় তারা কিন্তু লেবাননে সেনা পাঠাবে, অর্থাৎ তুরস্ক লেবাননে সেনা পাঠাবে। এই কথা কিন্তু তুরস্কের যে প্রেসিডেন্ট আছে রিসেপ তাইয়েপ এরদোগান, তিনি এটা ঘোষণা করেছেন। তো এখন আমরা চলে যাচ্ছি একটু যতদিন বেঁচে আছি যুক্ত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ রিয়াসাত তোমার সাপোর্টের জন্য, এটা অনেক বড় কথা তুমি বলে দিলে। যতদিন যুক্ত আছি, বেঁচে আছি, ততদিন যুক্ত থাকবো ইনশাআল্লাহ। তো এটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া। আমার একজন নিয়মিত দর্শক আমার নিয়মিত আলোচনা শোনে, তো তাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। তো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছে যদি কোনো কারণে লেবানন আক্রান্ত হয় তুরস্ক সরাসরি সেখানে সেনা পাঠাবে, এবং তুরস্ক
সর্বাত্মক সহায়তা লেবাননকে প্রদান করবে। তো যাই হোক, এই যে একটা সাহস বা শক্তি বা সমর্থনের জায়গা তুরস্ক জানিয়েছে লেবাননের ব্যাপারে, এরপরে কিন্তু দখলদাররা আক্রমণের আগে দুবার ভাববে বলে আমি মনে করি, এবং আমেরিকাও তার একটা ভূমিকা রাখবে। কারণ আপনারা জানেন যে আমেরিকার পরে লেবাননে তুরস্ক হচ্ছে ন্যাটোর সবচেয়ে শক্তিশালী আপনার অংশীদার, অর্থাৎ তুরস্ক হচ্ছে ন্যাটোর দ্বিতীয় সর্বোচ্চ অংশীদার, অর্থাৎ অর্থ দিয়ে বলেন বা সমর্থন দিয়ে বলেন বা অস্ত্র দিয়ে বলেন, আমেরিকার পরেই কিন্তু তুরস্কের অবস্থান ন্যাটোতে রয়েছে। তো ন্যাটো যদি তুরস্ক যদি লেবাননে পক্ষ নেয়, তো আমেরিকার পক্ষে অতটা সহজ হবে না যে দখলদারদের পক্ষ নিয়ে এই হামলাটা তারা কন্টিনিউ করবে। তো জোয়াদুল করিম খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, ধন্যবাদ জোয়াদুল করিম খান ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো এবারে আমি চলে যাবো একটি আমেরিকায়। আপনারা জানেন যে আগামী নভেম্বর মাসে আমেরিকায় কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই প্রেসিডেন্ট নির্বাচনে অনেকগুলো প্রার্থী রয়েছে। এই প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রার্থী হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো আমেরিকার রাজনীতিতে একটা ট্রেডিশন আছে, সেই ট্রেডিশন হচ্ছে ফিরোজ হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ ফিরোজ হোসেনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আমেরিকার রাজনীতির একটা ট্রেডিশন হলো যে মেইন দুজন প্রতিপক্ষ থাকবে, অর্থাৎ আমেরিকাতে অনেকগুলো দল আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ দল হচ্ছে আপনার যে তাদের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে দুই দল, একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি। তো এই দুটি দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। তো আজকে দুটি দলের যে প্রধান রয়েছে, অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুটি দল, এই দুটি দলের জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প টিভি অনুষ্ঠানে মুখোমুখি লাইভ বিতর্কে অংশগ্রহণ করেছিল, এবং এই লাইভ বিতর্কে অংশগ্রহণ করাটা কিন্তু আমেরিকার রাজনীতিতে বড় একটা এফেক্ট তৈরি করে, যে কে সরকার গঠন করবে বা কে সরকারে যাবে, এটা কিন্তু অনেকটা নির্ভর করে এই বিতর্কগুলোর উপরে। তো আজকে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটটা অনুষ্ঠিত হয়েছে, শামসুজ্জামান শামু যুক্ত হয়েছেন, শামসু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ শামসুজ্জামান শামসুকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো প্রেসিডেন্সিয়াল যে ডিবেটটা আজকে অনুষ্ঠিত হয়েছে, সেই ডিবেটে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি ডিবেটটা দেখেছিলাম। সেই ডিবেটে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে যে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইতিহাসে বা আমেরিকার প্রেসিডেন্টের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি দ্রব্যমূল্যের দামের কথা বলেছেন, তিনি ফিলিস্তিনে হামলার কথা বলেছেন, তিনি সিরিয়ার কথা বলেছেন, তিনি লেবাননের কথা বলেছেন। এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন, এবং রাশিয়ার সাথে যে আমেরিকার সম্পর্ক, সেই বিষয়টাও কিন্তু তিনি আলোচনায় তুলে ধরেছেন। পক্ষান্তরে জো বাইডেন বলেছেন যে যেভাবে কারচুপি এবং যেভাবে তার বিরুদ্ধে মামলা চলছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা রাখেন না বলে তিনি মন্তব্য করেছেন। তো আজকের যে ডিবেটটা ছিল, প্রেসিডেন্সিয়াল ডিবেট ছিল আমেরিকার, সেটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হয়েছে, এবং মানুষ কিন্তু এটাকে মূল্যায়ন করবে, এবং এই মূল্যায়নের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে সেই দেশের প্রেসিডেন্ট কে নির্বাচিত হবে সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমি আরেকটু এবারে চলে যাব একটু লন্ডনের দিকে। লন্ডনেও আপনারা জানেন যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে সে দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যদিও তিনি অনুমতি নিয়েছিলেন প্রিন্স চার্লসের কাছ থেকে সংসদ ভেঙে দেওয়ার জন্য, এবং সংসদ ভেঙে দেওয়ার পর তিনি এবারই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এবং এরই অংশ হিসেবে তাদেরও কিন্তু একটা টিভি বিতর্কের আয়োজন করা হয়েছিল, এবং সেই অনুষ্ঠানে ঋষি সুনাক এবং কো-স্টারমার, লেবার পার্টির কো-স্টারমার, এবং আপনারা জানেন ঋষি সুনাক কিন্তু কনজারভেটিভ পার্টির, তারা কিন্তু যুক্ত হয়েছিলেন আজকের ডিবেটে। এবং সেই ডিবেটে কিন্তু আজকের ডিবেটটা কিন্তু তাদের জন্য শেষ ডিবেট ছিল, বা আজকের বিতর্কটা তাদের জন্য শেষ বিতর্ক ছিল। এবং সেই বিতর্কে কিন্তু যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা বলছে যে উভয়ই 50-50 মার্কস পেয়েছে, অর্থাৎ দুই দলই 50-50, অর্থাৎ লেবার পার্টি 50%, কনজারভেটিভ 50% মার্কস পেয়েছে। দ্যাট মিনস এই ডিবেটটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হয়েছে, এবং এখানে এই ডিবেটটাই কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে কিন্তু অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচনে কিন্তু বড় একটা ভূমিকা পালন করবে বলে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি একটু ইরানের দিকে। আপনারা জানেন যে ইরানেও আজকে প্রেসিডেন্ট নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে, এবং এই প্রেসিডেন্ট নির্বাচনে আপনারা জানেন যে ইরানের সবচেয়ে জনপ্রিয় নেতা মোহাম্মদ আহমেদি নেজাদ অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু ইরানের সুপ্রিম কাউন্সিল, অর্থাৎ যে মজলিসে শুরা রয়েছে বা তাদের যে সুপ্রিম কাউন্সিল রয়েছে, তারা কিন্তু মোহাম্মদ আহমেদি নেজাদকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, তার মনোনয়ন বাতিল করে এবং তার চলাচলের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং তাকে নজরদারিতে রাখে। তো
এই অবস্থায় কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচন থেকে বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন অর্থাৎ সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব রয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট হাশেমি। তো এই হাশেমি সাহেব কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গতকাল রাতে, অর্থাৎ নির্বাচন শুরু হওয়ার আগে কিন্তু তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন। তো বলাই হচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, এই আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু এখন তার নেতৃত্বে তার যে পছন্দের লোক হয়তো তিনি নির্বাচিত হবেন, যদিও তিনি বলেছেন যে জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হবে, কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি যেভাবে বিধিনিষেধ আরোপ করছেন তাতে কিন্তু তার পছন্দের প্রার্থী নির্বাচনে জয়লাভ করতে পারছেন। তিনি একটি ভাষণে বলেছেন যে জনগণ আমেরিকার বিরুদ্ধে যে প্রেসিডেন্ট হবে তাকে কিন্তু নির্বাচিত করবে। তো পক্ষান্তরে কিন্তু দেখা যাচ্ছে তিনি টোটাল বিষয়টাকে নিয়ন্ত্রণ করছেন এবং তার যে পছন্দের প্রার্থী তিনি নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন বলে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি। এবারে আমি চলে যাব একটু পাকিস্তানে। আপনারা জানেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা জেলে রয়েছেন। গতকালকে তার ইদ্দতে নিকাহ অর্থাৎ সে যে বিয়ে করেছে সেই বিয়ের কেসে মামলা ছিল। আপনারা জানেন যে ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা বিবি তার যে সাবেক স্বামী খাওয়ার মানিকা তিনি একটি মামলা করেছিলেন যে বুশরা বিবি তার ইদ্দত সম্পন্ন হওয়ার আগেই ইমরান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই মামলায় কিন্তু বর্তমানে ইমরান খান জেলে রয়েছেন, তার শাস্তি হচ্ছে এবং বুশরা বিবিও কিন্তু ইমরান খানের যে বাড়ি রয়েছে এটাকে বলা হলো বানিগালা, সেই বানিগালায় কিন্তু রাজবন্দী হিসেবে অবস্থান করছেন। এখন থেকে বেলা 3টা লাইভ হবে নাকি, এটা আসলে ডিপেন্ড করে, অনেক সময় অনেক সিচুয়েশন থাকে যার কারণে হয় না রিয়াসাত। তো আমি চেষ্টা করবো প্রত্যেকদিন 3টায় লাইভটা করার জন্য। এই 3টার টাইমটা কিন্তু মোটামুটি একটু আমার জন্য সুইটেবল টাইম হয়, তো আমি চেষ্টা করবো এই 3টার দিকেই যাতে লাইভটা করা যায় সেভাবে করার জন্য। তোমরা আমার সাথে থেকো ইনশাআল্লাহ। আমি আজকে যেমন ইভেন্ট তৈরি করে আমি আগে থেকে জানিয়ে দিয়েছি কয়টা লাইভটা হবে, সেভাবে আমি টাইমিং সেট করে ইভেন্ট তৈরি করে দেবো, ওই অনুযায়ী লাইভগুলো হবে। তোমরা আগে থেকেই জানতে পারবা, আমি প্রত্যেক দিনে ইভেন্ট দিয়ে দেবো। তো ইমরান খানের এই ইদ্দত মামলায় তার সাজা হয়েছিল এবং তিনি আপিল করেছিলেন, সেই আপিলটা গতকালকে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়, যার ফলে কিন্তু তার সাজা বহাল থাকে। এই মামলায় কিন্তু তার 7 বছরের সাজা হয়েছিল। অন্যান্য মামলাগুলো তার যে রয়েছিল কি বলে ওটাকে সাইফার কেস মামলা, সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তার সাজা মওকুফ হয়েছে। আরেকটি ছিল তোষাখানা মামলা, সেটিও কিন্তু তার পরিণতির দিকে যাচ্ছে, অর্থাৎ সেটা থেকে তিনি মুক্তি পেয়ে যাবেন। তো এই যে মামলার রায় তার আগে কিন্তু শাহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা ইমরান খানকে মুক্তি দেব, কিন্তু তারই দলের আরেকজন নেতা রয়েছেন, তার নাম হচ্ছে রানা সানাউল্লাহ। রানা সানাউল্লাহ বলেছিল যে আমরা ইমরান খানকে আরো কিছুদিন কারাগারে রাখতে চাই। তো রানা সানাউল্লাহর কথাই ঠিক হলো, এখন ইমরান খানকে আরো কিছুদিন কারাগারে হয়তো রাখা যাবে, যদিও জনগণ এটা মেনে নিচ্ছে না এবং বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছে। তো এরই মধ্যে পাকিস্তানের যে ইমরান খানের দল আছে পিটিআই অর্থাৎ পাকিস্তান তেহরিক ইনসাফ, তার যে সেক্রেটারি জেনারেল আছে ওমর আইয়ুব, তিনি গতকালকে পদত্যাগ করেছেন। অর্থাৎ ইমরান খানের রায় ঘোষণার পরপর যে প্রতিক্রিয়া আসার কথা ছিল দলের পক্ষ থেকে, সেই প্রতিক্রিয়া না আসার কারণে দলের নেতাকর্মীরা কিন্তু ওমর আইয়ুবের উপর চড়াও হয়েছিলেন এবং আমরা যেটা দেখেছি তিনি সুপ্রিম কোর্ট থেকে বের হওয়ার পরে নেতাকর্মীরা তাকে আক্রমণ করে এবং তার গাড়ি ভাঙচুরের চেষ্টাও করে। তো পুলিশ তাকে সেখান থেকে অনেক কষ্ট করে প্রোটোকল দিয়ে বের করে নিয়ে যায়। এই ঘটনার পরে কিন্তু ওমর আইয়ুব পদত্যাগ করেন এবং পদত্যাগপত্র তিনি টুইট করে জানিয়ে দেন তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন। এবারে একটু চলে যাব চীনের দিকে। আপনারা জানেন যে চীন এবং তাইওয়ানের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। সেই চীন তাইওয়ান উত্তেজনার মধ্যে কিন্তু এখন চীনের যে প্রেসিডেন্ট আছে শি জিনপিং, তিনি কিন্তু চীনের নাগরিকদের তাইওয়ান ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছেন। অর্থাৎ চীন কোন একটা অ্যাকশনে যাবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে চীন একটা অ্যাকশনে যাচ্ছে তাইওয়ানের বিরুদ্ধে। তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই সংঘাতটা ছড়িয়ে পড়ছে। আপনারা জানেন যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা টেনশন বিরাজ করছে। আবার যে রাশিয়া ইউক্রেন, এখানে একটা যুদ্ধ চলছে, যদিও ইউক্রেন কোণঠাসা হয়ে পড়েছে। আমেরিকার সোলজাররা ইউক্রেনে যেতে চাচ্ছে এবং সেখানে হামলা চালাতে চাচ্ছে, এই যে একটা বিষয়। এরই মধ্যে আপনাদের একটা খবর জানিয়ে রাখি যে ভেনেজুয়েলা আমেরিকার পাশে একটি দেশ, ল্যাটিন আমেরিকার একটি দেশ। আবু সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আবু সোহাগ ভাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো এই ভেনেজুয়েলায় আমেরিকা চেয়েছিল সিআইএ এর মাধ্যমে একটি অভ্যুত্থান করে সরকারের পতন ঘটাতে, কারণ জানেন আপনারা যে ভেনেজুয়েলা সবসময় ইরান, রাশিয়া, চীন ব্লকে থাকে।
তো এই ব্লক থেকে বের করে আনার জন্য একটা সামরিক অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল, যেভাবে পাকিস্তানে ঘটিয়েছিল ঠিক সেভাবে ঘটাতে চেয়েছিল, কিন্তু সেখানে আমেরিকা ব্যর্থ হয়েছে। এই ব্যাপারে রাশিয়া যে গোয়েন্দা বাহিনী আছে, মোহাম্মদ নাসির এবং AR রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ মোহাম্মদ নাসির এবং AR রহমানকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আপনারা জানেন যে CIA চেষ্টা করেছিল সেখানে একটা গণ অভ্যুত্থান ঘটানোর, কিন্তু রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা আছে তারা আগেই টের পেয়ে যায়, এবং রাশিয়া যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট রয়েছে তাকে সতর্ক করে দেয়, ফলে তারা সতর্ক হয়ে যায় এবং জনগণকে সাথে নিয়ে তারা কিন্তু এই অভ্যুত্থানটা ঠেকিয়ে দেয়, এবং সাথে সাথে সেনাপ্রধানকে বরখাস্ত করে এবং নতুন সেনাপ্রধান তারা নিয়োগ দেয়। এর ফলে কিন্তু সেখানে এই যে ভেনেজুয়েলার যে গণ অভ্যুত্থান সেটি থেকে আমেরিকা পরাজিত হয় এবং রাশিয়ান ব্লক জিতে যায় এবং ভেনেজুয়েলা রাশিয়ার পক্ষে থেকে যায়। তো এটা একটা বড় ম্যাসাকার থেকে কিন্তু ভেনেজুয়েলা বেঁচে গেল জনগণ এবং সরকারের দৃঢ়তা এবং রাশিয়ান যে সেনাবাহিনী আছে তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের সহায়তায়। তো আরো একটা পর্যায় ঘটে গেল এখানে আমেরিকার। তো এভাবেই বিশ্ব রাজনীতিতে কিন্তু এখন একটা খুব টেনশন বিরাজ করছে, বিভিন্ন অঞ্চলে যুদ্ধের দামামা বাজছে এবং বিভিন্ন প্রান্তে এই যে ঘটনাগুলো ঘটছে। তো এখন আমি একটু গতকালকের ম্যাচটা নিয়ে একটু কথা না বললেই নয়। ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যে সেমিফাইনালটি অনুষ্ঠিত হলো, সেমিফাইনালটি অনুষ্ঠিত হওয়ায় বিভিন্ন নাটকীয়তা শুরু হয় এবং এরই প্রেক্ষিতে কিন্তু 2-3 বার বৃষ্টির বাধা আসে, বিভিন্ন সমীকরণ আসে যে যদি বৃষ্টিতে ম্যাচটা পন্ড হয়ে যায় তাহলে কোনো রিজার্ভে নাই, সেহেতু যারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এসেছে তারা ফাইনালে চলে যাবে, অর্থাৎ ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এসেছে তারা ফাইনালে চলে যাবে। এবং এটা নিয়ে কিন্তু রোহিত শর্মাকে কথা বলতে শোনা যায়, এবং এই যে রোহিত শর্মা যে কথা বললেন এই কথাগুলোকে কিন্তু বিভিন্ন মিডিয়া বলছে যে চোরের মায়ের বড় গলা, অর্থাৎ সাফাই গাওয়ার জন্য রোহিত শর্মা এই কথাগুলো বলেছে। এ ধরনের কথাবার্তা উঠে আসছে এবং পরবর্তীতে ম্যাচটা অনুষ্ঠিত হয় এবং ভারত একটা মোটামুটি বড় 179 রানের টার্গেট একটা ছুড়ে দেয়, কিন্তু ইংল্যান্ড বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। মোহাম্মদ আশরাফুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল ইসলামকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু ইংল্যান্ড একসময় 5 উইকেটে 49 রান করতে সমর্থ হয়। তো তখন আমার মনে হচ্ছিল যে হয়তো 50 রানও হবে না, কিন্তু যা হোক মোটামুটি ইংল্যান্ড 100 রান ক্রস করতে সমর্থ হয় এবং 68 রানে ম্যাচটা পরাজিত হয় যদি আমি ভুল না করে থাকি। তো যা হোক ইংল্যান্ডকে হারিয়ে গত বিশ্বকাপের যে প্রতিশোধ সেটা ইন্ডিয়া নিয়ে নিল এবং ফাইনালে পৌঁছে গেল। তো ফাইনালে এখন আমরা সাউথ আফ্রিকা ইন্ডিয়া একটা লড়াই দেখতে পাবো, যদিও গতকালকে ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইল একটা কথা বলেছিলেন। তিনি বলেছেন যে সারা পৃথিবী অর্থাৎ ক্রিকেটটা ICC থেকে শুরু করে সারা পৃথিবীর ক্রিকেট ইন্ডিয়ার পুতুল হয়ে গেছে, তারা ইন্ডিয়ার বাইরে কেউ কোনো কথা বলতে পারে না। এটা তার ব্যক্তিগত মতামত, আসলে আমি কাউকে কোনো দেশকে বা কাউকে হিট করে কথা বলতে চাই না। তো যা হোক এই কথা ক্রিস গেইল বলেছেন, আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এটা আমার অপিনিয়ন নয়, যদিও এটা ক্রিস গেইলের অপিনিয়ন। তো এভাবেই ইন্ডিয়া ক্রিকেটটাকে ডমিনেট করছে বলে ক্রিস গেইল জানিয়েছে। তো দেখা যাক আগামীকাল ফাইনাল আছে, তো ফাইনালে কি হয়, সাউথ আফ্রিকা কি ইন্ডিয়া প্রভাবমুক্ত হয়ে খেলতে পারে কিনা, বা আম্পায়াররা যারা আছে বা টিভি আম্পায়ার বা অন্যান্য যারা স্টাফ বা যারা খেলাকে প্রভাবিত করার ক্ষমতা রাখে তারা কি ইন্ডিয়ার প্রভাবের বাইরে বের হয়ে এই খেলা পরিচালনা করতে পারে কিনা, এটাই দেখার বিষয়। আপনাদেরকে ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।